উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর বাংলা একাডেমি পুরস্কার, বইমেলায় মব ভায়োলেন্স, বিখ্যাত শিল্পীদের অভিনয় করতে না দেয়া, নাট্যোৎসব বন্ধ করা, এমন বহু বিতর্কে জড়িয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে সবশেষ অভিযোগটি খুবই গুরুতর, আর্থিক অনিয়ম, যাকে পরিষ্কারভাবে বলা যায় চাঁদাবাজির অভিযোগ করেছেন শিল্পকলা একাডেমির পদত্যাগী মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। জামিল আহমেদের অভিযোগের জবাবে ফারুকী ফেসবুকে ট্রেলার পোস্ট দিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ সিনেমা দেওয়ার কথা বললেও তা আটকে গেছে সেন্সর বোর্ডে। বিপাকে পড়েছেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের ক্যাবিনেটে জায়গা পাওয়াটা ছিল বেশ চমক। একাধিক সূত্র বলছে, দেশি বিদেশি দুটি পক্ষের চাপে 2024 সালের 10 নভেম্বর তার জায়গা হয় ডক্টর ইউনূসের ক্যাবিনেটে। যদিও ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজনদের অনেকেরই তাতে আপত্তি ছিল। এই নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছিল। এমনকি ফারুকীকে অপসারণের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছিল। ফারুকীর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংস্কৃতিক অঙ্গনে বড় সুবিধাভোগীদের একজন। 2019 সাল পর্যন্ত তিনি ও তার স্ত্রী একটানা আওয়ামী লীগের প্রভাবশালীদের কাছ থেকে সুবিধা নিয়েছেন, এমন অভিযোগের অনেক প্রমাণ পাওয়া যায়। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে তিনি দলটির হয়ে ক্যাম্পেইনও করেছিলেন। আওয়ামী লীগের সাথে তার প্রথম দূরত্ব তৈরি হয়েছিল যখন তার শনিবার বিকেল সিনেমাটি সেন্সরে আটকে দেওয়া হয়। গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে তৈরি এই সিনেমাটির ছাড়পত্র মেলেনি জনাব ফারুকী ও তার দলবলের অনেক তদবির সত্ত্বেও। তারপর 2023 সাল পর্যন্ত জনাব ফারুকী ও তার পরিবারের সাথে আওয়ামী লীগ সরকারের সুসম্পর্কই ছিল। বঙ্গবন্ধুকে নিয়ে দুটি সিনেমায় অভিনয়ের সুযোগ পান ফারুকীর স্ত্রী তিশা। 2024 সালের জুলাই আন্দোলনের শেষ দিকে এসে জনাব ফারুকী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পোস্ট দেয়া শুরু করেন। আওয়ামী লীগের পক্ষে সাংস্কৃতিক দল আলো আসবি গ্রুপের বিপরীতে অবস্থান নেন তিনি, যিনি নিয়মিত শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে প্রশংসায় ভাসিয়ে পোস্ট দিতেন। তার কাছে আওয়ামী লীগ হয়ে যায় ফ্যাসিস্ট সরকার। সেপ্টেম্বরের শুরু থেকে ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে হাজির হন সামাজিক মাধ্যমে। ফলাফল 10 নভেম্বর উপদেষ্টার পদ লাভ, দায়িত্ব পান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। শুরু থেকে দেখা দেয় বিতর্ক। বাংলা একাডেমি পুরস্কার দিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, বাংলা একাডেমি নির্বাহী কমিটি থেকে কিছু লোককে সরাতে পারছিলেন না জনাব ফারুকী ও তার গ্রুপ। সে কারণেই পুরস্কার প্রাপ্তদের নাম অফিসিয়ালি গৃহীত হওয়ার আগেই সামাজিক মাধ্যমে সেগুলো ভাইরাল করা হয়, যাতে বিতর্ক ওঠে। তারপর সে পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়েও দেখা দিয়েছিল বিতর্ক। এরপর ফারুকীর সমর্থনে সরকারের লোকজন অমর 21 বইমেলাকে বানিয়ে ফেলে নাটক আর মব ভায়োলেন্সের আদর্শ জায়গা। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, ডাস্টবিন কাহিনীর পরই একাধিক গোয়েন্দা সংস্থা বইমেলায় যে মব ভায়োলেন্স হতে পারে তা নিয়ে রিপোর্ট দিয়েছিল, কিন্তু সংস্কৃতি উপদেষ্টা ও বাংলা একাডেমি কর্তৃপক্ষ চেয়ে চেয়ে দেখার নীতি নিয়েছিল। ফলাফল সবচেয়ে কম ক্রেতা, সবচেয়ে কম বিক্রি, সবচেয়ে খারাপ ব্যবস্থাপনার বইমেলা পাওয়া গেল। মবের কারণে অভিনয় বন্ধ রাখতে বলা হয়েছিল বর্ষিয়ান অভিনেতা মামুনুর রশিদকে। ফারুকী তখন ছিলেন নিশ্চুপ। সূত্রের খবর হলো, এখন যে সৈয়দ জামিল আহমেদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকী, সে জামিল আহমেদকে দিয়ে তিনি কাজটি করিয়েছিলেন। সব ধরনের প্রস্তুতি নেওয়ার পরও ফেব্রুয়ারির মাঝামাঝিতে বন্ধ করে দেওয়া হয় ঢাকা মহানগর নাট্যোৎসব। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে ফারুকী তার ফেসবুক পেজে স্ট্যাটাস দেন, দাবি করেন নাট্যকর্মীদের বিক্ষুব্ধ একটি অংশের দাবির প্রেক্ষিতে মহিলা সমিতি থেকে উৎসবের ভেন্যু বরাদ্দ বাতিল করা হয়েছে। সূত্রের খবর হলো, এই বিরোধী গ্রুপটি নাট্য নির্মাতা ফারুকীর খুব কাছে। তবে সব বিতর্ককে ছাড়িয়ে গেছে শিল্পকলা একাডেমির পদত্যাগী মহাপরিচালক ডক্টর জামিল আহমেদের প্রকাশ্য অভিযোগটি আর্থিক অনিয়মের। অভিযোগ হলো, কোন রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাইতেন ফারুকী। এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এই কারণে সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছেড়েছেন।
28 ফেব্রুয়ারি সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দেন। তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর উপস্থিত ভক্ত অনুরাগীরা সৈয়দ জামিল আহমেদকে ঘিরে ধরেন। এ সময় কে টাকা চেয়েছেন জানতে চাইলে জামিল আহমেদ সরাসরি বলেন উপদেষ্টা। তিনি বলেন 10 থেকে 15 দিন আগে উপদেষ্টা ফারুকী তার কাছে চেক চায় কোনো রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার, সে একটা প্রজেক্ট করছে। তিনি আরো বলেন, আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া কোনো টাকা দেব না, সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করছি অনেক, আর করব না। এরপর এই রাতেই জামিল আহমেদ একটি বিবৃতি দেন, যেখানে তিনি স্পষ্ট লেখেন একটি ভিডিও নির্মাণের জন্য লিখিত চিঠিপত্র ছাড়া উপদেষ্টার পক্ষ থেকে টাকার জন্য চাপ দেওয়া হলে তা দিতে অপারগতা জানান তিনি। অবশ্য জামিল আহমেদের অভিযোগ, মুখ বুজে হজম করে চুপচাপ বসে থাকেননি মোস্তফা সরোয়ার ফারুকী। 1 মার্চ সকাল সকাল ফেসবুকে দীর্ঘ পোস্ট নিয়ে হাজির হন তিনি। তাও আবার জানিয়ে দেন এটি ভূমিকা বা ট্রেলার। ফারুকী দাবি করেছেন মহাপরিচালকের অভিযোগ সত্য নয়। এ প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরবেন দিনের অনেকগুলো কাজ শেষ করে। ট্রেলারে এটুকুও জানান দেন যে মূল সিনেমা দেখে বিব্রত হতে পারেন জামিল আহমেদ। অবশ্য দিন শেষ হলেও ফারুকীর সিনেমা মুক্তি পায়নি। প্রশ্ন হলো, তার সেই শনিবার বিকেল সিনেমার মতোই কি তার বিস্তারিত স্ট্যাটাস আটকে গেল? খবর হলো, শুধু শিল্পকলা একাডেমি নয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা 21টি দপ্তর বা বিভাগে চলছে ছোট ছোট প্রজেক্টের নামে হরিলুট। এই 21টি দপ্তরের মধ্যে বাংলা একাডেমি, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং শিল্পী কল্যাণ ট্রাস্টে ফারুকী নিজের পছন্দসই লোক পেয়েছেন। বাকি দপ্তরগুলোতে সরকারি আমলারা দায়িত্বে আছেন। সেসব দপ্তরে ফারুকী যেভাবে বলেন সেভাবেই কাজ হয়। সূত্রগুলো বলছে, মন্ত্রণালয়ের অধীনে আওয়ামী লীগ আমলে নেয়া 11টি কাজ ফারুকী উপদেষ্টা হওয়ার পর বন্ধ রয়েছে। সেসব প্রজেক্টের টাকা দিয়ে অনেক ছোটখাটো নাম সর্বস্ব, এমনকি কাগজে কলমে উল্লেখ নেই এমন কাজও করা হচ্ছে। যেমন ইকোনমিস্ট কান্ট্রি অব দ্য ইয়ার ডকুমেন্টারি তৈরির জন্য কোন খাত থেকে অর্থের সংস্থান করা হয়েছে সেটি পরিষ্কার নয়। আবার বিপিএল উপলক্ষে তারুণ্যের উৎসবের কোনো অডিট নেই মন্ত্রণালয়। অথচ আগস্টের পর মব ভায়োলেন্সে দেশের অনেক জায়গায় কিছু পুরাকীর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ঠিক করার কোনো উদ্যোগই নেই সংস্কৃতি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ফারুকের ভাই ব্রাদার নামে পরিচিত একটি গ্রুপ এবং বৈষম্য বিরোধীদের একটি গ্রুপকে নিয়মিত কাজ দিতে হয়। কিন্তু নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে ফারুকের মন্ত্রণালয়ের কোনো প্রকল্প একনেকে পাশ হয়নি। সেজন্য ফারুকের কাছের লোকজন স্বল্প মেয়াদী প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টাকা নিচ্ছে। যেমন 5 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার ভোজ অনুষ্ঠানের নামে যে প্রোগ্রাম করা হয়েছে সেটির টাকা দিয়েছে ট্যুরিজম বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়। অথচ সংস্কৃতি মন্ত্রণালয়ের 10টি আঞ্চলিক অফিসের নামে এই অর্থ খরচ দেখানো হয়েছে। সবকিছুতেই প্রভাব খাটাচ্ছেন ফারুক। 20 ফেব্রুয়ারি বগুড়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চলচ্চিত্র উৎসবে নিজের স্ত্রীকে প্রধান অতিথি করতে বাধ্য করেন। চলচ্চিত্র উৎসবের থিমের সাথে মিল না থাকলেও প্রদর্শনীতে রাখা হয় তার সিনেমা 840। সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার দপ্তর এসব অভিযোগ সম্পর্কে জানে, কিন্তু যে অদৃশ্য শক্তিগুলোর চাপে ফারুকীকে উপদেষ্টা করতে হয়েছিল তাদের পাশ কাটানো ডক্টর ইউনূসের পক্ষে প্রায় অসম্ভব। দর্শক, এর আগে বিতর্ক দেখা দিলে ফারুকী স্ট্যাটাস দিয়ে কাজ সারতেন, কিন্তু এবার তার স্ট্যাটাসের ট্রেলার দেখা গেছে। পুরো সিনেমা আটকে গেছে। হয়তোবা সেই পূর্ণাঙ্গ চলচ্চিত্রটি দেখতে পাওয়া যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ছাড়পত্র পাওয়ার পর। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।